জাপানে যারা আসার চিন্তা করছে বা এখন বর্তমানে যারা ল্যাঙ্গুয়েজ স্কুলে আছে তারা একটা সিদ্ধান্তহীনতায় ভোগে। তো আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার ফিউচারটা কোন বিষয় কোন সাবজেক্টের উপর আপনি পড়ালেখা করলে আপনার ফিউচারটা ভালো হবে বা আপনার চিন্তাভাবনা বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাকে কি করা উচিত, কোন সাবজেক্টটা আপনার জন্য হতে পারে, এরকম কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনার যদি কোনো মতামত বা অন্য কিছু জানা থাকে তাহলে ভিডিও শেষে কমেন্ট করতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। এবং জাপানের অনেক সমসাময়িক বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমার আরও ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। তো চলুন মূল বিষয়টা শুরু করি। জাপানে যখন বাংলাদেশি স্টুডেন্টরা এখানে আসার পরে তারা যখন তাদের নিহঙ্গাকু শুরু করার এক পর্যায়ে 1 বছর বা কারো 3 মাস পরেই জাপানের তাদের নেক্সট প্ল্যানিং শুরু হয়ে যায়। কারণ হচ্ছে যখন আপনি যে কোনো একটা নিহঙ্গাকুতে ঢুকার পরে আপনার ফিউচার প্ল্যান নিয়ে আপনার ওই নিহঙ্গাকু আপনার কাজ করা শুরু করবে। আপনি কি ফুল টাইম জবে ঢুকবেন নাকি আপনি যে কোনো একটা ভার্সিটি বা মানে আপনি আরও পড়বেন। তো বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যত স্টুডেন্ট আসে তার মধ্যে বলা যায় যে 80% স্টুডেন্টই আবার তার নিহঙ্গাকু শেষ করে যে কোনো একটা সেনমন বা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাদের চিন্তা ভাবনা অনুযায়ী। তো এখানে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনার যারা ইউনিভার্সিটি বা সেনমনে ভর্তি হয় তারা চায় আরও ভালো কেরিয়ার এবং নিহঙ্গ আরও আপডেট হওয়ার জন্য। আবার কেউ চায় যে শর্টকাটে ঢুকে যাই, সেনমন করার পরে আপনার স্যালারি যাই হবে, এখন গ্রাজুয়েশন করা থাকলে ঢুকলো ওই স্যালারি কাছাকাছি হবে। তো এই বিষয়টা যারা জব ঢুকে গেছে তাদের বিষয়টা আলাদা। আর যারা জবে ঢুকে নাই, সিদ্ধান্তহীনতা আছে আপনার কোন সাবজেক্টটা আপনি পড়বেন। হ্যাঁ, যারা ইন্টার করে আসে তারা তো বাধ্যতামূলক যে কোনো একটা সাবজেক্টে পড়তে হয়। এবং যেহেতু জাপানে কুরমার জন্য অত্যন্ত বিখ্যাত, তো সেজন্য অনেকেই চেষ্টা করে কুরমাতে পড়ার জন্য, কিন্তু অনেকের এই বিষয়টা হয়ে ওঠে না। তো এখানে আমার মতে প্রায় 3-4টা বিষয় আছে, সেগুলো জানা দরকার। প্রথম হচ্ছে আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসা কন্টিনিউ করতে চান আপনার ল্যাঙ্গুয়েজ আপডেট হওয়ার জন্য এবং পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় জব করতে চান, হ্যাঁ, অনেক জব আছে যে সেক্টর, সেটা হচ্ছে আপনি যদি বিজনেস সাবজেক্টটা পড়েন, হ্যাঁ, যেটা আপনার বিজনেস কমিউনিকেশন, হ্যাঁ, এরকম বিজনেসের যত সাবজেক্ট আছে ওইগুলো যদি আপনি পড়ালেখা করেন তাহলে জাপানে হিউজ পরিমাণ জব আছে, আপনাকে জব পাবেন এবং স্যালারি আপনার নর্মালি যেটা হয় আপনার 20 মান থেকে শুরু হবে, তারপর হচ্ছে 20-22 মানের মধ্যেই স্টার্ট হয়ে যায়, এর মধ্যেই চলতে থাকে আর কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে নর্মালি যারা কোনো চাপ নিতে চায় না, পড়ালেখার এত চাপ নাই, পড়বেন জব করবেন, হ্যাঁ, এটা হচ্ছে তাদের জন্য। আর যারা একটু ভালো কেরিয়ার করতে চান, কারণ হচ্ছে বিজনেস কোনো একটা ফিক্সড জব না, ঠিক আছে, ওইখানে প্রচুর জব আছে বাট কোনো ফিক্সড না যে আপনি এই বিষয়টা পড়ার পরে এইখানেই জব করবেন। কিন্তু আপনি যদি কুরুমাতে পড়েন মানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন তাহলে আপনার জন্য বলা যায় যে একটা ফিক্সড জব আছে, আপনি অটোমোবাইলেই কাজ করবেন, এটার স্যালারি যাই হবে ডে বাই ডে বাড়বে, কিন্তু আপনার জায়গা ফিক্সড এবং জবও ফিক্সড। এবার আসেন অটোমোবাইল কারা পড়বেন? যাদের ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া লাগে না, দেশে কোনো টাকা দেওয়া লাগে না, পিছিয়ে কোনো ঋণ নেই, তারা অটোমোবাইলে পড়তে পারেন। কারণ হচ্ছে অটোমোবাইলে প্রচুর পরিমাণ খরচ, যেটা আপনি এখানে আরবাহিত করে হয়তো বা উঠাইতে পারবেন, বাট আপনি ওই বাড়িতে টাকা দিয়ে এটা আসলে সম্ভব না, সোটা। কারণ হচ্ছে এখানে পড়ার চাপ আছে এবং টাকার চাপ দুইটাই আছে। এবার আসেন যারা মনে করেন যে এখানে ফ্রিতে পড়বেন,
ফ্রি বলতে একটা বিষয় বোঝায়, যেটা হচ্ছে আপনার যেই টাকা খরচ হবে সেটা আবার আরেকজন থেকে দিয়ে দিবে, সেটা হচ্ছে কাইগো, মানে হচ্ছে কেয়ার গিভার সাবজেক্ট, যেটা কাইগো বলা হয় জাপানে, কাইগো ফুকুশি। সেটা সিস্টেম হচ্ছে আপনি যখন এখানে পড়ার পরে যে কোনো সেনমন বা তানকি দাইগাক্কু যেটা বলা হয়, কাইগোতে ইউনিভার্সিটি হয় না, তানকি দাইগাক্কু এবং সেনমন এই দুইটা হয়। তো আপনি যেখানেই পড়বেন, এটার রুলস হচ্ছে আপনি যেই ক্যানে পড়বেন, এই ক্যানের ওই ভার্সিটির যে ক্যানে থাকবে ওই ক্যান থেকে আপনাকে প্রায় হচ্ছে 168 মান, মানে হচ্ছে 16,80,000 ইয়েন আপনাকে দিবে। তো ওই স্যানমনের আপনার টিউশন ফি হয়ে থাকে, নর্মালি একটা স্যানমনের টিউশন ফি ইয়ারলি হয়ে থাকে 8 লাখ বা 7 লাখ বা 8 লাখ 8.5 লাখের মতোই। তো আপনাকে ক্যান থেকে যেই টাকাটা দিবে সেটা হচ্ছে 16,80,000 ইয়েন। তার মধ্যে আপনার সরকার আরও বিভিন্ন ট্যাক্স ম্যাক্স বাবদ আপনার 20 মান কেটে নেবে, মানে হচ্ছে 2 লাখ ইয়েন কেটে নেবে। তার বাকি থাকবে 14,80,000 ইয়েন, যেটা আমি যে ভার্সিটিতে পড়ি এই ভার্সিটিতে যারা কাইগো পড়ে তারা পাইছে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনাকে 14,80,000 ইয়েন আপনাকে দিবে, একদম হ্যান্ড ক্যাশ, যেটা আপনার ব্যাংকে দিবে। তো সেই টাকা দিয়ে আপনি আপনার যেই স্যানমন বা ইউনিভার্সিটি আছে সেটার টিউশন ফি আপনি পরিশোধ করতে পারবেন। হয়তো অল্প কিছু টাকা আপনার নিজে থেকে দিতে হবে, এবং বাকি যে আপনি 2 বছর আরোবাহিত করবেন সেক্ষেত্রে পুরো টাকাটাই আপনার ক্যাশ থাকবে। এটা হচ্ছে কাইগো ডিপার্টমেন্ট। কাইগোতে এবং প্রচুর জব আছে, কাইগোর স্যালারি অনেক ভালো। যদি কাইগো সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি কাইগো সম্পর্কে ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আসেন আইটি নিয়ে। আইটিতে দুইটা সিস্টেম, একটা হচ্ছে আইটি বিজনেস এবং আরেকটা হচ্ছে আইটি প্রোগ্রামিং ডিপার্টমেন্টে, যেটা আইটি এআই রোবোটিক্স আছে, এআই আছে, তারপরে গ্রাফিক্স, অ্যানিমেশন, অনেক কিছু আছে হাবিজাবি। তো বাংলাদেশ থেকে যারা আসে তারা বেশিরভাগ হচ্ছে আইটি বিজনেসে পড়ে। তা আইটি বিজনেসে পড়া আর হচ্ছে ওই যে বিজনেস কমিউনিকেশনের পড়া প্রায় কাছাকাছি। সেক্ষেত্রে ওই যে অ্যাভারেজ স্যালারি যে কোনো জায়গায় জব, হ্যাঁ, সেটার কোনো নির্দিষ্ট কোনো প্লেস নেই, এরকম আর কি। তো আপনি চাইলে যে কোনো একটা ওই যে কনভেনিয়েন্স টাইপের ওইখানেও আপনি জব নিতে পারবেন, যে কোনো ফ্যাক্টরিতেও নিতে পারবেন, অ্যাভারেজ জব, এবং স্যালারিটাও অ্যাভারেজ, ওই যে 20 মান থেকে শুরু হয়। বাট আপনি যদি আইটি প্রোগ্রামিং পড়েন তাহলে আপনার স্যালারি অনেক বাড়বে, যেটা আপনার স্কিলডের উপর, আপনার যত কাজ জানেন সেটার উপর আপনার নির্ভর করবে। আইটি স্যালারি বিষয় নিয়ে, আইটি বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইছি কিছুদিন আগে, চাইলে সেটা দেখে আসতে পারেন। স্যালারি ইন ডিটেলস আমি এটা ধারণা দিয়েছি। তবে আইটি বিষয়ে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশ থেকে অনেকে আইটি পড়তে যায় কিন্তু আইটি বিষয়টা জানে না যে ওই যে বিজনেস পড়ার আইটি বিজনেস পড়ার প্রায় কাছাকাছি। তো সেক্ষেত্রে আইটি বেশি টাকা দিয়ে না পড়ার চেয়ে কম টাকায় বিজনেস কমিউনিকেশন পড়াটাই আমার জন্য মনে হয় বেটার। আর যাদের প্রোগ্রামিং স্কিল আছে বা ভালো কম্পিউটার চালাইতে পারেন বা আগে থেকে গ্রাফিক্স বা অন্য কোনো ডিপার্টমেন্টে আপনার অভিজ্ঞতা আছে, তারা চাইলে প্রোগ্রামিং বা অন্য কোনো সেক্টরে ঢুকতে পারেন। তো আপনারা এই ডিটেলসে আইটি সম্পর্কে টোটালি একটা ভিডিও করা হয়েছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো এই 3-4টা ডিপার্টমেন্টেই বাংলাদেশে বেশিরভাগ লোক ঢুকে। তো আশা করি আপনি কোন সাবজেক্টে নেক্সটে পড়বেন সেটা নিয়ে আপনি আপনার চিন্তাভাবনা ঠিক করে রাখবেন। কারণ হচ্ছে যে কোনো সেমিনারে ভর্তি হওয়ার 1 বছর আগে থেকেই শুরু হয়ে যায়। প্রথম বছর আপনি আসবেন জাপানে আসার পরে প্রথম বছর থেকে অনেক নিয়ম শুরু করে যে আপনি কোথায় পড়বেন, কি পড়বেন, আপনি ফিউচার কি করবেন, এটা নিয়ে অনেক গবেষণা আগে থেকেই শুরু হয়ে যায়। দ্বিতীয় বছর থেকে শুরু হয়ে যায় আপনার কোনটাতে আপনি ভর্তি হবেন, আপনাকে বিভিন্ন ভার্সিটিতে আপনাকে ওপেন ক্যাম্পাসে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি ডিসিশন নিয়ে আপনি যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হবেন। তবে আগে যদি ডিসিশনটা না নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই প্রবলেমটা পড়তে পারেন। তো আশা করি এই বিষয়টা বুঝছেন। যদি এই 4টা সাবজেক্টের কথা বলা হয়েছে, যদি এই 4টা সাবজেক্টের মধ্যে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, ওই সাবজেক্টের উপর আমি আলাদা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।